আমি আর এতে যেতে চাচ্ছি না যে যেটা 18 সালে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে যে মেধার ভিত্তিতে সরাসরি নিয়োগ হবে এবং আপনার কোটা পদ্ধতি তখন বাতিল করা হয়। তার প্রেক্ষাপটে যে বিষয়গুলো হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের মহামান্য আদালতে মুক্তিযোদ্ধার সন্তানরা সেখানে গিয়েছিল এবং তারা সেখানে একটা পিটিশন দায়ের করে এবং তার প্রেক্ষিতে আমরা মহামান্য আদালত থেকে গত 5 জুন আমরা একটা রায় দেখেছি এবং সে অনুযায়ী পরবর্তীতে যে আমরা আরেকটি শুনানির পরে আরেকটি রায় পেয়েছি। আমার কথা হচ্ছে যে আমরা ইতিমধ্যে বলেছি যে বিষয়টি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন রাষ্ট্রের 3টি অঙ্গ আছে, তা হচ্ছে আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ। তো যে বিষয়টি হচ্ছে যে আমাদের কিন্তু এটি আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী বিভাগের অংশ এবং সেক্ষেত্রে কিন্তু বিষয়টি রয়েছে আদালতে, অর্থাৎ আমাদের যে বিচার বিভাগে। তো বিচার বিভাগে যে কোনো বিষয়ে সেখানে যখন থাকে তখন কিন্তু সেই বিষয়টি বিচার বিভাগে নিষ্পত্তি করতে হয়। বিচার বিভাগের বিষয়টি কিন্তু আপনার নির্বাহী বিভাগে বা অন্য জায়গাতে নয়, সেখানে কিন্তু আমরা সবসময় সেটি আমরা করি এবং সেটি আমাদের নিয়ম এবং সে অনুযায়ী কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যেহেতু মুক্তিযোদ্ধাদের কথা শুনে আদালত একটি রায় দিয়েছে এবং সেই রায়টি গত কালকে সেটি আপনারা দেখেছেন যে রায়টি দেওয়া হয়েছিল সেটি আপনার স্থগিত অবস্থায় সেখানে জারি করা হয়েছে আগামী 4 সপ্তাহের জন্য। তো এখন কথা হচ্ছে যে যারা কোটা আন্দোলন করছেন, আমার কথা হচ্ছে যে কোটা আন্দোলন তারা করছেন, আমি একজন শিক্ষক, আমি একজন আমার অসংখ্য শিক্ষার্থী আছে, শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে তারা আসছে এই বিষয়ে সরকারের 18 সালের একটা সিদ্ধান্ত ছিল যেটি তাদের সপক্ষে ছিল এবং আমরা কিন্তু আদালতকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি। আদালতের বিষয়টি আদালতে গিয়েই কিন্তু সমাধান করতে হয়। আমি একজন শিক্ষক হিসেবেও বলবো শিক্ষার্থীদেরকে যে বিষয়টি রাস্তায় না থেকে বিষয়টি আদালতে নিষ্পত্তি করা। যখন সেই 2018 সালে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল মুক্তিযোদ্ধার সন্তানরা বা অন্যরা যখন তারা নিজেরা বঞ্চিত মনে করেছে, পরবর্তীতে 21 সালে তারা কিন্তু একটা রিট করেছে এবং সেই অনুযায়ী কিন্তু সেই চলমান প্রক্রিয়ার মধ্য দিয়ে এই গত 5 জুন একটা রায় হয়েছে এবং তার প্রেক্ষিতে গতদিনও কিন্তু একটা শুনানির পরে হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে সেটি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে সেটা স্থগিত অবস্থা দিয়েছে। এখন বিষয়টি হচ্ছে আমি বলতে চাই যে যেটি যেখানে নিষ্পত্তি করার প্রয়োজন সেটি সেখানে নিষ্পত্তি করতে হবে। তো আমরাও চাই যে বিষয়টি খুব সুন্দরভাবে নিষ্পত্তি হয়ে যাক, কারণ মুক্তিযোদ্ধার সন্তানদের কথা শুনে মহামান্য আদালত যে রায় দিয়েছে এখন এখানে কিন্তু সুযোগ রয়ে গেছে এবং এখনও সুযোগ রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে মহামান্য প্রধান বিচারপতি তিনি খুব সুন্দরভাবে আহ্বান জানিয়েছেন। কোর্ট হচ্ছে সেই জায়গা যেখানে কিন্তু আপনার কথা শুনে আসলে কি করতে হবে সিদ্ধান্তটা। এখন আপনি যদি বাইরে থেকে অর্থাৎ রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করেন, কোর্টে গেলেন না, যে প্রবলেমটা কোর্টে সেখানে না গিয়ে যদি রাস্তায় আমরা ব্যারিকেড করি, আমরা ভোগান্তি সৃষ্টি করি, জনদুর্ভোগ সৃষ্টি করি, এটা করা একটা অনুচিত অযৌক্তিক একটি কাজ। আমি আমার শিক্ষার্থীদের বলবো যে তারা আদালতে যাবেন, আদালতে যাওয়ার জন্য আমাদের মহামান্য প্রধান বিচারপতিও আহ্বান জানিয়েছেন। এটাই হচ্ছে যৌক্তিক জায়গা, কারণ যেখান থেকে বিষয়টি হয়েছে সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে যৌক্তিকভাবে সমস্ত বিষয়গুলো তুলে ধরলে আমার মনে হয় যে সমস্যার সমাধান এটা খুব সহজে হয়ে যাবে। একটা সহজ জিনিস, পানির মতো সহজ জিনিসকে জটিল করছে কারা? এখানে আপনারা নিশ্চয়ই জানেন যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটে, যারা এই সরকার মানুষের জন্য যে কল্যাণ, যে উন্নয়ন করছে, এই আমাদের এই দেশকে এখন বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এখন আপনারা নিশ্চয়ই জানেন একটা গোষ্ঠী আছে যারা পদ্মা সেতু নিয়ে সমালোচনা করে, যারা দেশের উন্নয়ন নিয়ে সমালোচনা করে, এটা থাকবেই। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা কেন এত সহজ একটা জায়গা, সহজ একটি সমাধান রেখে কেন একটি জটিল জায়গা বেছে নিচ্ছে? আমার মনে হয় আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা এই যে কাউরির দ্বারা পরিচিত না হয়ে
যথাযথ জায়গাতে আপনারা যাবেন, আপনাদের বক্তব্যটা উপস্থাপন করবেন। আপনাদের বক্তব্যের সাথে একমত হয়েই তো মাননীয় প্রধানমন্ত্রী সেই 4 অক্টোবর 1918 সালে তিনি তো 2018 সালে তিনি কিন্তু এটি করেছিলেন, এই প্রজ্ঞাপনটা দিয়ে তিনি নির্দেশনা দিয়েছিলেন, সংসদে বক্তব্য রেখেছিলেন, সেটিতে সেই শিক্ষার্থীদের সাথে সহমত হয়েই তো তিনি করেছিলেন। তাহলে আমাদের স্পিডটা হচ্ছে এই স্পিড। এখন যেটা বিষয় হয়েছে, এই দুর্ভোগ যেটা তৈরি হচ্ছে, এই দুর্ভোগটা থেকে জনগণকে রক্ষা করে যদি আদালতে আসার জন্য সুযোগও করে দিয়েছেন, কারণ 4 সপ্তাহ সময় আছে, এর মধ্যে আদালতে এসে যথাযথভাবে উপস্থাপন করার মধ্য দিয়ে তাদের যুক্তিগুলো আমার মনে হয় সুন্দরভাবে সেটি সমাধান হওয়া সম্ভব। অনেকে অনেকভাবে দেখেন বিষয়টিকে করার চেষ্টা করেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে পার্শ্ববর্তী দেশসহ আপনি ভারত, পাকিস্তান, আপনার অন্যান্য দেশে মালদ্বীপস, মালে, বিভিন্ন দেশে, কানাডা, বিভিন্ন জায়গাতে কিন্তু কোটার সিস্টেমটাই আছে এবং সেটি থাকতে হয়। আমাদের সংবিধান সেক্ষেত্রে বলে যে প্রত্যেকটা গোষ্ঠী, আমাদের প্রত্যেকটি এলাকার মানুষ যাতে করে সমতার ভিত্তিতে সুযোগ সুবিধা, রাষ্ট্রের সুযোগ সুবিধাগুলো পায়। অনেকগুলো বিষয় কিন্তু রয়ে গেছে, তো সেই সংবিধানের আলোকেই কিন্তু সমতা। আপনাকে নিশ্চয় আমি একটা জিনিস বলবো, দেখেন আমাদের এই যে কোটা সিস্টেম উঠে যাবার কারণে আমাদের যে নারীদের যে আমাদের সরকারি চাকরিতে অংশগ্রহণ, সে অংশগ্রহণ কিন্তু অনেক কমে গেছে। যেরকম আমাদের 43 BCS-এ মাত্র 17% নারীরা সেখানে সুযোগ পেয়েছে, এবং আপনি জানেন যে এই 40 BCS-এ প্রায় আপনার পুলিশে সেখানে দেখা যাচ্ছে 40 BCS থেকে 40, 41, 43 এই BCS-গুলোতেই কিন্তু আপনার সবগুলোতে কমেছে, এবং যেখানে আপনার 38 BCS-এ নারীরা ছিলেন প্রায় 26% উপরে, সেখানে এই BCS-গুলোতে প্রত্যেকটাতেই আপনার কমে গড়ে প্রায় 19% এসছে। তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টি যে দেখেন, তাদের জন্য একটা কোটা ছিল, নারীদের জন্য একটা কোটা ছিল, কারণ তাদেরকে সুযোগটা করে দিতে হবে, আমাদের বোনদের সুযোগ করে দিতে হবে, সমতার ভিত্তিতে দেশটাকে এগিয়ে নিতে হবে। এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, সেটি চিন্তা করতে হবে। আবার একইভাবে জেলার ব্যাপারটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে জেলার এই যে 40 BCS-এ 59টি জেলা থেকে পুলিশে একটি নারীও আপনার চাকরি সুযোগ পায়নি আপনার 40 BCS-এ। তাহলে আবার আপনার দেখা যাচ্ছে যে মাত্র 17টি জেলাতেও আপনার নারী পুরুষ কেউই চান্স পায়নি। তাহলে এই যে জেলাগুলো বঞ্চিত হয়ে গেল, তাহলে এইরকম একটা যদি সৃষ্টি হয়, তাহলে একটা অসমতা তৈরি হয়। অনেকগুলি যুক্তির ব্যাপার আছে। আমার মনে হয় শিক্ষার্থীরা সমস্ত বিষয়গুলো ভালোভাবে বুঝে শুনে তারা ভালো আপনার উকিল, তাদের পক্ষে অ্যাডভোকেট তারা নিয়ে তারা যদি কোর্টে যান, এই সমস্যা খুব সুন্দরভাবে সমাধান হওয়া সম্ভব। আপনি মনে করছেন কিছু কোটার থাকা উচিত? এটি আমি মনে হয় কোটার সংস্কার থাকা দরকার। কোটাটা সংস্কার, যেটা অলরেডি আপনাদেরকে বললাম, আপনারাই ভালো করে বুঝবেন। আমাদের বোনরা, আমাদের সন্তানরা, আমাদের মেয়েরা তারা যেভাবে পিছিয়ে যাচ্ছে, তাহলে তাদের বিষয়টি তো সংবিধান তাদের বিষয়টিকে খুব সুন্দরভাবে দেখছে যে সবার যাতে নারী পুরুষের এই যে কর্মের সমতা যাতে থাকে, এটার মধ্য দিয়ে তো আমরা আমাদের সমাজটাকে, ব্যবস্থাটাকে সুন্দর করতে পারবো। যে রাষ্ট্রের একটি দায়িত্ব রয়েছে, তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান জানিয়েছি, সেটাও মহামান্য আদালত দেখবে, কারণ এই কথাগুলো থাকবে। আর সেখানে যারা কোটা বিরোধী আন্দোলন করছেন সেই কথাগুলো, তাদের কথাগুলো থাকবে, সব সমন্বয় করে সেখান থেকে সমাধানটা হবে। আমি একটা স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিয়েছি। স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে এই যে পরিস্থিতিটা, 17টা জেলা থেকে আপনার পুলিশে কেউই আপনার চান্স পায়নি, ছেলে মেয়ে কেউই পায়নি। আবার 59টি জেলাতে মেয়েদের কেউ একজনও আপনার সেখানে পায়নি, চান্স পায়নি। এখন যেটি বিষয় হচ্ছে আপনার কোটার বিষয়ে আমার মনে হয় যে আলোচনার ভিত্তিতে যৌক্তিক, হ্যাঁ, কোটা কতটুকু থাকবে সেটি আলোচনা হতে পারে। সেটি কোর্টে যখন আপনার আমাদের কোটা বিরোধী আন্দোলনের যাবে, তারা যখন যুক্তিগুলো শুনবে, তাদের বোনদের কি হবে, জেলা কোটার ক্ষেত্রে কি হবে, আচ্ছা মুক্তিযোদ্ধার সন্তান বা পোষ্যদের জন্য কি হবে, সেখানে বিস্তারিত যখন আলোচনা হবে, সেখানে সমাধান সম্ভব। আজকে যে বিষয়টি হয়েছে, এই যে রাস্তাগুলো অবরোধ করার কারণে ট্রেন অবরোধ হয়েছে, এখন আমাদের যে সাপ্লাই চেন খাবারের, সেটা যে আপনার ব্যাঘাত হচ্ছে, তাতে কি হচ্ছে, এই কোটা বিরোধী যারা আন্দোলন করছে তাদের এতেই পরিবারকে কিন্তু বেশি দামে জিনিস কিনতে হচ্ছে। তার বাবা কিন্তু অফিসে যেতে পাচ্ছেন না, অনেক কষ্ট হচ্ছে। তার ছোট ভাইটা এখন স্কুলে যেতে পারছে না, আতঙ্কের মধ্যে আছে। তো এটা তো আমরা একটা প্রবলেম ক্রিয়েট করছি।
প্রবলেমটা তো রাজপথে সলিউশন হওয়ার কথা না, এটা তো নির্বাহী বিভাগ সমাধান করবে না, এটা করবে আদালত বিচার বিভাগ। তো বিচার বিভাগে গিয়ে যদি একটা পক্ষের কথা বিচার বিভাগ তারা বিবেচনায় নিয়েছে, কারণ অন্য পক্ষ ছিল না সেখানে। এখন যদি কোটা বিরোধী যারা আছে তারা আদালতে যান, তাদের কথাটা শুনে অবশ্যই আমরা মহামান্য আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান, সংবিধান আমাদেরকে সেটা বলে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে শ্রদ্ধা করি, সম্মান করি এবং মহামান্য আদালতের প্রতি আমাদের সব ধরনের মর্যাদা সম্মান আছে। তারা যাবে কি সুন্দরভাবে জিনিসটা উপস্থাপন করলে খুব সহজ সমাধান হওয়া এইটা আদালত ঠিক করবে, কারণ এটা আদালতের সাবজুডিস ম্যাটার, এটা আমি মন্তব্য করতে পারি না। আমি আজকের এই যে কোটা বিরোধী আন্দোলন বা পরিস্থিতি অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা বলছি। এখন বিষয়টি দেখেন, অনেক নির্বাহী বিভাগের আদেশ কিন্তু আজকে মহামান্য আমাদের প্রধান বিচারপতি বলেছেন যে অনেক নির্বাহী বিভাগের কিন্তু আপনার নির্দেশনা সেটি কিন্তু আদালতে এসে চ্যালেঞ্জ হয়েছে এবং এটা আপনারা নিশ্চয়ই জানেন। সেখান থেকে সেটা আমাদের কিন্তু আমাদের যে সংবিধানই সেটাকে পারমিট করে। তো সেই বিষয়টি হচ্ছে মহামান্য আদালতের প্রতি আমাদের শ্রদ্ধা সম্মান আছে এবং আমি শিক্ষার্থীদেরকে বলবো কারির দ্বারা পরিচিত হবেন না, কারণ একদল মানুষ আছে যারা দেশের কল্যাণ চায় না। তারা সবসময় এই ষড়যন্ত্র করে, তারা এই গণতন্ত্রকে সবসময় ধ্বংস করতে চায়। আমাদের যে বড় বড় প্রকল্পগুলোতে তারা বাধা দিয়েছে এবং তাদের উদ্দেশ্য ভিন্ন, তাদের দ্বারা পরিচিত হয়ে যাতে করে আমরা ভিন্ন জায়গায় না যাই। আজকে আমরা যেটা দেখছি, কোটা বিরোধীরা বলছেন যে নির্বাহী বিভাগকে নিতে হবে। তা এখন বিষয়টি বিচার বিভাগে, অর্থাৎ আমরা সিম্পল একটা বিষয়, আমার বিরুদ্ধে মামলা হলে আমি কি রাস্তায় হইচই করলে আমার মামলাটা সমাধান হবে না? আমি যাব কোর্টে, আমি কোর্টে গেলে আমার লয়ার আমার কথাগুলো বলবে, যুক্তির কথাগুলো। আর মহামান্য আদালত অত্যন্ত নিরপেক্ষভাবে সংবিধানের আলোকে, তাদের আইনের আলোকে তারা সুন্দরভাবে সমস্যাগুলো সমাধান করবে। আন্দোলনের কি আলাদা ইন্ধন আছে এবং আপনি মনে করছেন তারা কারা? আপনারা নিশ্চয়ই জানেন, যারা দেশের মানুষের কল্যাণ চায় না, যারা আওয়ামী লীগ যে দেশ পরিচালনা করে এই দেশকে আজকে একটা নিম্ন আয়ের দেশ থেকে বের করে মধ্যম আয়ের দেশে পরিণত করেছে। আমরা যে মাথাপিছু আয় আমাদের বেড়েছে ব্যাপকভাবে, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পেরেছি, স্কুলের ভবনগুলো তৈরি করতে পেরেছি, বিনামূল্যে আমরা বই দিচ্ছি। আমরা আমাদের সোশ্যাল সিকিউরিটিতে আমরা প্রায় 1,32,000 টাকা, এবার বাজেটে 36,000 কোটি টাকা, 1,36,000 কোটি টাকা আমরা এটা দিয়েছি যে আমাদের বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, স্বামী পরিত্যক্তা নারীদের ভাতা, আমরা এই যে শিশুদেরকে বই দিচ্ছি। তো এই যে ব্যাপক উন্নয়ন দেশের, আজকে যোগাযোগের ক্ষেত্রে যে অবকাঠামোগত উন্নয়ন যেটা ব্যাপক হয়েছে, আমরা আজকে স্বাস্থ্য খাতে যে ব্যাপক উন্নয়ন করেছি, যারা এটা চাচ্ছে না, যারা ওই সেই সময়ে লুটপাট করেছে, যারা দেশটাকে জঙ্গিবাদ করেছে, তারা চাচ্ছে না। এখন তারা বসে আছে, তারা ব্যর্থ, তারা বসে আছে, তারা যে কোনো বিষয়কে তারা পুঁজি করে তারা সরকারের বিরুদ্ধে করতে চায়। কমিশন গঠনের কথা বলছে, কমিশন গঠন, সেই বিষয়ে আপনাদের এটা আমি আবার বলে সবকিছুই সম্ভব যদি এটা আদালতের বিষয় না থাকতো। আদালতের বিষয়ে কিন্তু আমরা করতে পারি না। আদালতের বিষয়টা আদালতের সমাধান হোক, এই সমাধানের পরে যদি আরও কিছু আলোচনা করতে হয় সেটি তো আলোচনার জন্য আমরা সবসময় এটা করতে পারি। দেশের কল্যাণে, আমাদের শিক্ষার্থীদের কল্যাণে, আমাদের সন্তানদের কল্যাণে যা করা লাগে আমরা সবকিছু করতে রাজি। পিএসসির প্রশ্ন ফাঁস নিয়ে আপনি নিশ্চয়ই দেখেছেন এবং এর মধ্যে আটক হয়েছে, তিনি অনেকের নাম বলেছে, তার মানে সিভিল সার্ভিসে আছে। তার মানে তিনি যদি সুনির্দিষ্ট করে নাম এবং কার কোথায় পোস্টিং আছে যদি বলতে পারে, জনপ্রশাসন মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেবে। এটা কিন্তু দেখেন, পিএসসি কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান। তো সাংবিধানিক প্রতিষ্ঠান তারা নিজস্ব তাদের চিন্তা ভাবনা থেকে তারা করবে। যদিও এখানে সংসদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সংসদে তাদের যে বাজেট উপস্থাপন করা থেকে শুরু করে তাদের প্রতিবেদন উপস্থাপন করা, এগুলো জনপ্রশাসন মন্ত্রণালয় করে থাকে। কিন্তু সেটি কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠান, যেরকম নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, আমাদের দুদক এটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তো সেরকম হচ্ছে আমাদের সরকারি কর্ম কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। তো তারা সেখানে ব্যবস্থা গ্রহণ করবেন বলে চেয়ারম্যান সাহেব ইতিমধ্যে বলেছেন, সুন্দর করেই বলেছেন। তো বিষয়গুলো প্রমাণ হতে হবে এবং সেটির জন্য ব্যাপক প্রচেষ্টা চলছে এবং এখানে একটু ত্রুটি নাই, খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। এবং সেক্ষেত্রে আপনি যেখানে দেখেন যে সিআইডি কিন্তু এখানে খুব তাৎক্ষণিকভাবে মানে এটার উপর স্পেশাল একটা প্রকাশ করছে যে আসলে বিষয়টি কি হয়েছে। ইতিমধ্যে যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয় এরকম অনেক কথা বলা হয়েছে,
তার মধ্যেও কোনো ফাঁকফোকর আছে কিনা যার কারণে এরা সুযোগ নিয়েছে, সে বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয়। এগুলো নিয়ে কিন্তু আপনার জোর প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে, আপনারা লক্ষ্য করতে পারছেন। উনি বলেছেন যে উনি অনেক বিসিএস ক্যাডার বানিয়েছেন, তাহলে সেই বিসিএস ক্যাডাররা যদি মন্ত্রণালয় বা অন্য কোনো অধিদপ্তরে যদি পোস্টিং থাকে, আপনি জনপ্রশাসন মন্ত্রী যদি সুনির্দিষ্ট করে আবেদ আলী তাদের নাম বলে, জনপ্রশাসন মন্ত্রণালয় অবশ্যই আইন আনুক, আইন অনুযায়ী আমাদের চাকরি বিধান যেটি আছে, এবং যদি কেউ সেটি করে থাকে সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই চাকরিতে যারা নিযুক্ত হবেন সেক্ষেত্রে তো কিছু বিষয় রয়েছে, এবং তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই কিন্তু চাকরিতে তাদেরকে আসতে হবে, এবং পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে, সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে। তবে আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু অত্যন্ত সকলের মধ্যে একটা চাঞ্চল্যতা তৈরি করেছে যে বিষয়টি আসলে কি হয়েছে। তা আমরা গভীর মনোযোগের সাথে বিষয়টি কিন্তু আমরা দেখছি, লক্ষ্য করছি, সেটি আমরা আমার মনে হয় যে পিএসসি করছে, এবং সরকারের অন্যান্য আপনার সংস্থাগুলো এগুলো আমাদের নির্বাহী বিভাগ সেটি তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, অবশ্যই সেখানে একটা জোরালো নির্দেশনা আছে। তো আমরা এই সময়ে কোনো অনিয়ম, কোনো দুর্নীতি, কোনো কিছুকে আমরা প্রশ্রয় দিচ্ছি না। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ব্যাপকভাবেই কিন্তু এই জিনিসগুলো অনুসন্ধান চলছে, এবং বেশ কিছু মানুষজন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দুর্নীতির কারণে ইতিমধ্যে কিন্তু তারা আমাদের দৃষ্টিতে এসছে, এবং আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করছি। আপনারা যে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন, সেটা কি ভিত্তিতে নেবেন? অন্যান্য সংস্থা আমরা অবশ্যই তাকে প্রমাণিত হতে হবে, বিষয়টিতে প্রমাণিত হতে হবে আগে আদৌ এটা সঠিক কিনা। প্রথম কথা হচ্ছে আগে এটা সঠিক কিনা, আসলে কি হচ্ছে। এখানে একটা কথা বলে রাখি, যে এই কথা বলছে যে একজন ড্রাইভার, সে ড্রাইভারকে আমরা দেখলাম যে অন্য একটা দলের স্লোগান দিচ্ছেন। আসলে ব্যাপারটি হচ্ছে যে এখানে কি হয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণিত না হবে সে কি সত্য বলছে মিথ্যা বলছে, বিষয়গুলো প্রমাণিত হতে হবে। তো সে কি একটা দলের আপনার ষড়যন্ত্রের হিসেবে আপনার ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করছে কিনা, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। কারণ সে তো একটা দলের হয়ে কাজ করছে সরকারের ইমেজটা নষ্ট করার জন্য। সে অনেক আগে তার কাজের কারণে কিন্তু চাকরিচ্যুত হয়েছে, আপনি জানেন। তো এখন তাকে দেখেছি যে সে সেই সময়ে চাকরি করতো কিনা আমি জানি না, যে সে একটা দলের হয়ে যারা মাঠে সরকারের আপনার পতনের আন্দোলন করে, সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায়, তাদের হয়ে তারা সে স্লোগান দিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয়, তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন। মাননীয় আদালত কালকে তো একটা রায় দিয়েছেন এই কোটা নিয়ে, ঠিক আছে, কোটা নিয়ে রায় দিয়েছেন, এবং মাননীয় প্রধান বিচারপতি আহ্বান জানিয়েছেন ক্লাসে ফিরে যেতে, আন্দোলন থেকে চলে যেতে, এবং সরকার থেকেও কিন্তু এই আহ্বান জানানো হয়েছে। তারা কিন্তু এই আহ্বানে সাড়া না দিয়ে তাদের কর্মসূচি কিন্তু চলমান রেখেছে, আজকেও কর্মসূচি আছে। সরকার হিসাবে আপনাদের এখন দায়িত্ব কি? এখন আপনি দেখেন, আমাদের শিক্ষার্থী মানে আমাদের সন্তান, একটা সন্তান, তারা বলছে। আমরা কিন্তু অত্যন্ত ধৈর্যের সাথে সরকারের পক্ষ থেকে অত্যন্ত ধৈর্যের সাথে তাদেরকে যথাযথ স্পেস দিয়েই কিন্তু আমরা তাদের কথাগুলোকে আমাদের করার সুযোগ করে দিচ্ছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সমাধান হচ্ছে কোর্টে, আমি রাজপথে আমি ব্যারিকেড দিচ্ছি, এটা খুবই ভারী অন্যায় একটা বিষয়। আমরা কোর্টের প্রবলেম কোর্টে আমাদের সমাধান করতে হবে, কোর্টে গিয়ে উপস্থাপন করতে হবে, বাইরে উপস্থাপন করে তো লাভ নাই। তবে আমি মনে করি এখানে নিশ্চয়ই তারা কাউরির ইন্ধনে আছেন কি না সেটা তাদেরকেই কিন্তু বের করতে হবে, যে তাদের সমাধান নিতে গেলে খুব সুষ্ঠু সুন্দরভাবে, কারণ তারা আমাদের সন্তান। আমরা যারা অভিভাবক আছি আমরা চাই যে তারা যথাযথভাবে কোর্টে যাবে এবং তারা সুন্দরভাবে তাদের যুক্তিগুলো উপস্থাপন করবে। আপনারা নিশ্চয়ই জানেন যে সরকারের যে অ্যাটর্নি জেনারেল তিনিও কিন্তু যখন রায়টা এসছে তিনি কিন্তু পাল্টা সিএমপি করেছিলেন, সিভিল মিসেলেনিয়াস পিটিশন কিন্তু তিনি করেছেন। কারণ সরকারের পক্ষ থেকে কিন্তু আমরা পিটিশন করেছি যে এরকম রায়ের বিরুদ্ধে, তাহলে সেটি কিন্তু সরকারের পক্ষ থেকে আছে। তাহলে সেক্ষেত্রে তাদেরকে বুঝতে হবে যে আমরা তো এরকম একটি যখন মাননীয় প্রধানমন্ত্রীর আপনার নির্দেশনার মধ্য দিয়ে সংসদে বক্তব্যের মধ্য দিয়ে কোর্টটাকে যখন বিলুপ করা হয়, তারপরে যখন একটি এসছে তো রাষ্ট্রপক্ষ তো তাদের পক্ষেই বলেছে
কিন্তু এখন মহামান্য আদালতে এটি আছে, তাদের আদালতে যেতে হবে, আদালতে গিয়ে তাদের বক্তব্যটা উপস্থাপন করতে হবে। আমরা তাদেরকে আপনাদের মাধ্যমে তাদেরকে বলবো যে সমাধানটি খুব সহজ, পানির মতো সহজ সমাধান, এটাকে জটিল করার কোনো কারণ নাই। জটিল করা হচ্ছে কিছু কুচক্রী, কোনো পরামর্শদাতা বা কেউ কোনো ইন্ধনের কারণে এরকমটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তা আমি মনে করি আমার অত্যন্ত মেধাবী শিক্ষার্থীরা যারা মাঠে আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে, তাদেরকে আমি আহ্বান জানাবো, কারণ আমি একজন শিক্ষক হিসেবে আহ্বান জানাবো যে আপনারা কোর্টে যাবেন এবং কোর্টে গিয়ে আপনাদের যুক্তিগুলো তুলে ধরবেন। রাষ্ট্রপক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আপনারা কোর্টে উপস্থাপন করার জন্য সেটি থাকবে। ভাই প্রশ্ন করেন। একজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে